স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হচ্ছে বেসরকারীকরণ। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পেছনে একটা কারণ আছে, কারণের পরবর্তীতে তোমাদের এক্সামস ডেটসগুলো জানতে হয়, তারপরে বিভিন্ন সাজেশনস রয়েছে যেগুলো তোমরা সবসময় বলো যে আচ্ছা কমন কি আসবে, কতখানি পড়লে হবে। দেখো কতখানি পড়লে তো কোনো লিমিটেশন হয় না, পড়তে আমাদেরকে সবই হয়, কিন্তু কিছু বিষয় থাকে যেটা এক্সামের আগে পেলে তোমাদের খুব হেল্পফুল তোমরা মানে মনে হয়। তো সব কিছুর জন্য কিন্তু আমাদের চ্যানেলকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিতে হবে, এবং আমার ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে দুখানা নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। অতিরিক্ত কথা না বাড়িয়ে চলো আলোচনার বিষয়ে চলে আসা যাক। দেখো আলোচনা করছি কি নিয়ে, বেসরকারীকরণ। বেসরকারীকরণ কি, টপিকটা ভীষণ সুন্দর, চলো আমরা দেখি। বেসরকারীকরণ ভূমিকা দেওয়া রয়েছে। আচ্ছা, বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যেখানে কি হচ্ছে, সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান বলো, বিভিন্ন ধরনের সংস্থা বলো, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের সম্পদ বলো, সমস্তটা কি হচ্ছে দেখো বেসরকারি খাতে হস্তান্তর করা হয়। তার মানে প্রথমে সেটা সরকারি ছিল, সরকার দ্বারা সেটা পরিচালিত হচ্ছিল, কিন্তু পরে সেটা বেসরকারি খাতে কি হয়ে গেল, হস্তান্তরিত হয়ে গেল। একদম সিম্পল বিষয়, এইটুকুটা বুঝতে পারলে তোমরা এক্সামে কিন্তু অল্প কিছু হলেও বেসরকারীকরণ সম্পর্কে লিখে আসতে পারবে। চলো, এটি সাধারণত সরকারি সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক বাজার তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্যেই কিন্তু তৈরি করা হয়। এইটুকু জায়গার মধ্যে দুটো প্রশ্ন তোমরা পেয়ে গেলে, একটা হচ্ছে বেসরকারীকরণ কি, এবং আরেকটা পেয়ে যাচ্ছ বেসরকারীকরণের মাধ্যমে কি হচ্ছে। এই যে সরকারি যে সংস্থাগুলো ছিল সেগুলোর আরো কাজ করার দক্ষতাটা বেড়ে যাচ্ছে, প্রতিযোগিতামূলক একটা বাজার তৈরি হয়ে যাচ্ছে, এবং এর সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু আরো ত্বরান্বিত হচ্ছে, এবং এই লক্ষ্যেই কিন্তু এই যে বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন এর কথা কিন্তু বা এর প্রসঙ্গ কিন্তু এসেছে। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, দেখি কি আছে। চলো এবার বেসরকারীকরণের একটা সংজ্ঞা দেওয়া আছে। কি বলছে, বেসরকারীকরণ হলো সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, সম্পদ বা সেবা যেটা বেসরকারি খাতে কি হয়ে যাচ্ছে, হস্তান্তর হয়ে যাচ্ছে বা স্থানান্তর হয়ে যাচ্ছে, এবং এটা একটা প্রক্রিয়া বা এটা একটা প্রসেস যেখানে ব্যক্তি মালিকানা বা কর্পোরেট সংস্থাগুলোর দায়িত্ব গ্রহণ করে। এটা এটি সরাসরি বিক্রয়, শেয়ার বাজারে ছাড়, ইজারা বা যুক্তির মাধ্যমে কিন্তু হতে পারে। তার মানে এই যে প্রাইভেটাইজেশন যে বিষয়টা বলা হচ্ছে সেটা কোন কোন মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা একটুখানি দেখলাম, তোমরা এত বেশি চাপ নিতেই যাবে না, একদম সিম্পলি ভাববে যে বেসরকারীকরণ বলতে কি বলা হচ্ছে, যেটা হচ্ছে সরকার দ্বারা পরিচালিত ছিল কিন্তু সেটা পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, যে বেসরকারি খাতে কিন্তু হস্তান্তর হয়ে যাচ্ছে। আচ্ছা চলো এবার আমরা বেসরকারীকরণের কিছু প্রকারভেদ দেখি। এই জায়গাটা না একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। দেখো বেসরকারীকরণের প্রকারভেদ বলতে তিন রকমের রয়েছে, একটা সম্পূর্ণ বেসরকারীকরণ, একটা আংশিক বেসরকারীকরণ, এবং আরেকটা হচ্ছে চুক্তিভিত্তিক বেসরকারীকরণ। আমি এই পাশে সরে যাচ্ছি, আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি আশা করছি। আচ্ছা এইবারে চলো দেখো সম্পূর্ণ বেসরকারীকরণ কি বলা হচ্ছে। এখানে সরকারি প্রতিষ্ঠান পুরোপুরি বেসরকারি খাতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, কারণ এখানে পয়েন্টেই কি বলা আছে, সম্পূর্ণভাবে বেসরকারি হয়ে যাচ্ছে। তাহলে সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেটার কিন্তু আর মানে কোনো সরকারি সেখানে হচ্ছে হস্তক্ষেপ আর থাকছে না, সেটা পুরোপুরি বেসরকারি খাতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। উদাহরণ দেখো, টেলিকম শিল্পের ক্ষেত্রে বিভিন্ন দেশ তাদের রাষ্ট্রীয় টেলিকম সংস্থাগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করেছে। আচ্ছা দুই নম্বরে দেখো কি রয়েছে, আংশিক বেসরকারীকরণ। এখানে বলা হচ্ছে সরকার তার মালিকানার কিছু অংশটা ধরে রাখে এবং বাকি কিছুটা বেসরকারি খাতে দিয়ে দিচ্ছে। পয়েন্টটা শুনেও কিন্তু তোমরা লিখতে পারবে বা বুঝতে পারবে, বাকি অংশ বেসরকারি খাতে চলে যাচ্ছে। আচ্ছা উদাহরণ দেখে নিই, সরকারি ব্যাংকগুলো অনেক সময় দেখা যায় যে কিছু শেয়ার কিন্তু বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করে দেয়, মানে সরকারি কিছুটা নিজের কাছে রাখছে এবং বাকিটা কিন্তু বেসরকারি খাতে হস্তান্তর হয়ে যাচ্ছে, তো সেটা হয়ে যাচ্ছে
আংশিক বেসরকারীকরণ। 3 নম্বরে কি রয়েছে? আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক বেসরকারীকরণ। এখানে কি হচ্ছে? নির্দিষ্ট পরিষেবাগুলো বেসরকারি সংস্থার কাছে আউটসোর্স করা হয়, কিন্তু মালিকানাটা সরকারের অধীনেই থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার উদাহরণ কি? সড়ক মেরামত করা, আবর্জনার ব্যবস্থাপনা ইত্যাদি সমস্ত কিছু কিন্তু বেসরকারি সংস্থাকে দায়িত্ব প্রদান করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বেসরকারীকরণের কিন্তু প্রকারভেদ দেখতে গিয়ে 3 রকমের প্রকারভেদ দেখতে পেলাম। আচ্ছা, প্রকারভেদ জানা হয়ে গেল, এইবার আমাদেরকে জানতে হবে বেসরকারীকরণের প্রয়োজনীয়তাটা কি বা এর গুরুত্ব কি রয়েছে। দেখো কি হচ্ছে? দক্ষতা বৃদ্ধি। সরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেসরকারি প্রতিষ্ঠান অধিক লাভজনক এবং দক্ষতার সাথে কিন্তু পরিচালিত হচ্ছে। দ্বিতীয়ত কি হচ্ছে? প্রতিযোগিতামূলক একটা বাজার তৈরি হচ্ছে। বেসরকারীকরণের ফলে প্রতিযোগিতাটা বৃদ্ধি পাচ্ছে, যেটা হচ্ছে মানে গ্রাহকদের জন্য কিন্তু আরো ভালো সেবা প্রদান করতে পারছে। ঠিক আছে, সরকারের আর্থিক বোঝা কমানো। এবার সরকার অধিক লোকসানি প্রতিষ্ঠায় পরিচালনার পরিবর্তে কি হচ্ছে? অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করতে পারছে, কারণ অর্ধেক জিনিস তো সরকার বেসরকারি খাতে হস্তান্তর করে দিচ্ছে। তাহলে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে সরকারের যে আর্থিক যে চাপটা ছিল সেটা কিছুটা রিলিজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ। বেসরকারীকরণের ফলে কি হয়? বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়, যেটা আমাদের অর্থনীতিকে কিন্তু আরো বেশি ত্বরান্বিত করে। তাহলে বেসরকারীকরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব যদি আমরা দেখতে চাই, সবার প্রথমে কি দেখলাম? দক্ষতা বৃদ্ধি হচ্ছে, প্রতিযোগিতামূলক বাজার তৈরি হচ্ছে এবং এর সাথে সাথে সরকারের আর্থিক বোঝা কমানো হচ্ছে এবং বিদেশি বিনিয়োগের আকর্ষণটা বাড়ছে। চলো দেখে নিচ্ছি নেক্সট স্লাইডে কি রয়েছে। আচ্ছা, এইবারে আমাদেরকে দেখতে হবে বেসরকারীকরণের সুবিধাগুলো কি রয়েছে এবং অসুবিধাগুলো কি রয়েছে। সবার প্রথমে সুবিধাগুলো আমরা আলোচনা করছি। দেখো, দক্ষতা ও উদ্ভাবন বৃদ্ধি পাচ্ছে, ভোক্তাদের জন্য উন্নত সেবা, মানে গ্রাহকদের জন্য আরো ভালো মানে সেবা প্রদান করা হচ্ছে। বা অনেক সময় আমরা দেখি যে যেই সংস্থাগুলো বেসরকারি রয়েছে সেখানে কিন্তু বলা হয় যে মানে এক্সপিরিয়েন্সড যে সমস্ত রয়েছে, মানে এক্সপিরিয়েন্সড থাকলে তবেই কিন্তু সেখানে হচ্ছে নিয়োগ করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর সেটা সেই জায়গার কাজগুলো আরো বেশি মানে দক্ষতার সাথে কিন্তু করা হয়। এছাড়া কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং সরকারের আয়ও বৃদ্ধি পাচ্ছে। এটা সুবিধা দেখলাম। অসুবিধাগুলো কি কি রয়েছে? দরিদ্র জনগোষ্ঠীর জন্য সেবার মূল্য বৃদ্ধি। মনে করো যে একটা সরকার কর্তৃক হসপিটাল রয়েছে, যেটা হসপিটালটা সরকারি, এবং আরেকটা হসপিটাল রয়েছে যেটা হচ্ছে বেসরকারি। এবারে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের পক্ষে সেই সময় দেখা যাচ্ছে যে সেই বেসরকারি হসপিটালে কিন্তু মানে খরচটা অনেকটা বেশি। তো সেই সূত্রে যদি আমি বলি যে বেসরকারীকরণের ফলে কিন্তু যে বৈষম্যটা তৈরি হয়ে যাচ্ছে, সকল শ্রেণীর মানুষ কিন্তু সেখান থেকে সুবিধা বা সেবা কিন্তু নিতে পারছে না। ঠিক আছে, যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সেবার মূল্য বেড়ে যাচ্ছে, একচেটিয়া বাজার তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং কর্মীদের ছাঁটাই হওয়ার ঝুঁকি কিন্তু থাকে, যেটা সরকারি কোনো প্রতিষ্ঠান বলো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে কর্মীদেরকে ছাঁটাই করাটা কিন্তু সম্ভব নয়, কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু এটা মানে খুব ইজিলি পসিবল হয়। তো দেখো, এখানে বেসরকারীকরণের কিছু সুবিধা এবং অসুবিধাগুলো কিন্তু আলোচনা করে দিলাম। আচ্ছা, এইবারে চলো পরবর্তী স্লাইডে আমরা দেখছি যে বেসরকারীকরণের কিছু উদাহরণ দেওয়া রয়েছে। এতক্ষণ তো বোঝালাম যে বেসরকারীকরণ কি, প্রকারভেদ কি, সুবিধা অসুবিধাগুলো কি, কিন্তু তারপরেও তোমাদের মাথায় কোথাও না কোথাও চলছিল যে কিছু উদাহরণ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়, কারণ সবসময় আমরা কিন্তু একটু উদাহরণ, একটু বিষয়গুলো যদি রিলেট করতে পারি তাহলে কিন্তু খুব ভালো জিনিসটাকে বুঝতে পারি। চলো উদাহরণ দেখে নেওয়া যাক। আচ্ছা, ভারত কি বলা হচ্ছে? টেলিকম। ভারত সরকার বিএসএনএল, এমটিএনএল পরিচালনা করলেও পরবর্তীতে দেখো কি হচ্ছে, সেগুলো এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়ার মানে এদের মতো সরকারি যে প্রতিষ্ঠানগুলো এগুলো বাজারে প্রবেশ করে এবং আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে এরাই পুরো বাজারটাকে কিন্তু হচ্ছে মানে বা হচ্ছে তারাই কিন্তু বাজারের মধ্যে মানে তাদেরই যে বিস্তার রয়েছে সেটা কিন্তু পুরো মানে একদম ছেয়ে গেছে। ঠিক আছে, এয়ারলাইন্সে কি হচ্ছে, এয়ার ইন্ডিয়া এক সময় কিন্তু পুরোপুরি সরকারি ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে বেসরকারি প্রতিষ্ঠান টাটা গ্রুপ কিন্তু অধিগ্রহণ করেছে। ঠিক আছে, তারপরে বিমানবন্দর, দিল্লি ও মুম্বাই বিমানবন্দর পরিচালনার দায়িত্ব জিএমআর ও জিভিকে গ্রুপের মতো বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। এবার উদাহরণগুলো দেখে আমি আশা করছি যে তোমরা বেসরকারীকরণের যে পুরো কনসেপ্টটা এবার ক্লিয়ার কিন্তু তোমাদের হচ্ছে।
যুক্তরাজ্যে কি বলা হচ্ছে 1980-র দশকে প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সময় ব্রিটেন রেলওয়ে, টেলিকম ও গ্যাস সংস্থাগুলোকে বেসরকারীকরণ করে। এবং যুক্তরাষ্ট্রে আমরা কি দেখছি, এক সেকেন্ড, এবং যুক্তরাষ্ট্রে আমরা কি দেখছি যে ইউএসএতে বেসরকারীকরণ প্রধানত স্বাস্থ্যসেবা, শিক্ষা, কারাগার পরিচালনার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়, যেখানে বিভিন্ন সরকারি কোম্পানি, ঠিক আছে, এই যে বিষয়গুলো যে রয়েছে সেখানেও হস্তান্তরের একটা বা স্থানান্তরের একটা বিষয় কিন্তু রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, যেটা রয়েছে বেসরকারীকরণের ওপরে। চেষ্টা করলাম বেসরকারীকরণ কি কনসেপ্ট ক্লিয়ার করার, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। বেসরকারীকরণের প্রকারভেদ, 3 রকমের প্রকারভেদ দেখেছি। এর সাথে সাথে বেসরকারীকরণের সুবিধাগুলো কি রয়েছে, সাথে সাথে নিশ্চয়ই অসুবিধাও থাকবে, অসুবিধাগুলোও দেখলাম। এবং কিছু মানে ভালো ভালো আমরা উদাহরণ দেখলাম, যেটা আশা করি যে উদাহরণ দেখার পর কিন্তু এখন প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো তোমরা এই লাস্ট স্লাইডে দেখো, এখানে দুখানা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।